হ্যালো ক্লাস 10 স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আজকে আমরা চলে এসেছি ক্লাস 10-এর আলো চ্যাপ্টারের পার্ট 3 নিয়ে। এই পার্ট 3-তে আমরা পরবর্তী টপিকগুলো আলোচনা করব। যারা আগের পার্টগুলো দেখোনি, তোমরা চ্যানেলে গিয়ে আগের পার্টগুলি অবশ্যই দেখে নেবে। আজকে আমাদের আলোচনার টপিক অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্বের গঠন ও উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি এবং ব্যবহার। তো শুরু করা যাক প্রথম টপিক। ফার্স্ট টপিক বলছে, দেখো, অবতল দর্পণের সাহায্যে কোনো বস্তুর সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন রশ্মি চিত্রের সাহায্যে দেখাও। অবতল দর্পণের সাহায্যে কোনো বস্তুর সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব রশ্মি চিত্রের সাহায্যে দেখাও। দেখো, অবতল দর্পণের সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করতে হলে বস্তুকে কোথায় রাখতে হবে? আগে দেখো, বস্তুকে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে রাখতে হবে। বস্তুকে এই যে এটা হচ্ছে ফোকাস ও এটা বক্রতা কেন্দ্র সি, ফোকাস এফ ও বক্রতা কেন্দ্র সি, এই দুটো বিন্দুর মধ্যে কিন্তু বস্তুকে কিন্তু রাখতে হবে। ঠিক আছে? এবং বস্তু তো এখানে আমার বস্তুটা কোনটা না, এই যে এই এ কে, এইটা হচ্ছে আমার বস্তু থেকে শীর্ষবিন্দু থেকে নির্গত একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণে প্রতিফলিত হয়ে কি হয় না, ফোকাস বিন্দু এফ এর মধ্য দিয়ে যায়, ফোকাস বিন্দু এফ এর মধ্য দিয়ে যায়। এবং অপর একটা আলোরশ্মি ফোকাসের মধ্য দিয়ে দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয় এবং এই এ ড্যাশ বিন্দুতে দুটি আলোরশ্মি ছেদ করে। যে বিন্দুতে আলোকরশ্মি ছেদ করে সেই বিন্দুতেই কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়েছে, অর্থাৎ এ ড্যাশ কে ড্যাশ এইটাই হচ্ছে প্রতিবিম্ব। তো দেখো, সি যদি বক্রতা কেন্দ্র হয়, প্রতিবিম্ব কি হয়েছে? বক্রতা কেন্দ্রের বাইরে গঠিত হয়েছে। তো প্রতিবিম্বের অবস্থানটা কি না, বক্রতা কেন্দ্রের বাইরে প্রতিবিম্ব গঠিত হয়েছে। প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্ব কিরকম হবে না, সৎ, অবশিষ্ট ও বিবর্ধিত প্রতিবিম্ব কিন্তু গঠিত হবে। দর্পণে এই যখনই সৎ প্রতিবিম্ব গঠিত হবে তখনই অবশ্যই অসৎ প্রতিবিম্ব গঠিত হবে। চলো পরের কোশ্চেনটা কি বলছে না, অবতল দর্পণের সাহায্যে অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব গঠন। আগের কোশ্চেনটা সৎ সমশীর্ষ বলেছিল, সৎ অবশিষ্ট বলেছিল, সৎ বিবর্ধিত প্রতিবিম্ব বলেছিল। এখানে বলছে অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠন। এক্ষেত্রে বস্তুকে কোথায় রাখতে হবে না, বস্তুর অবস্থান ফোকাস বিন্দু এফ ও মেরু পি এর মধ্যে কিন্তু বস্তুকে রাখতে হবে। বস্তুর অবস্থান হচ্ছে ফোকাস ও মেরুর মাঝে কিন্তু বস্তু থাকবে। প্রতিবিম্বের অবস্থান না, প্রতিবিম্ব কোথায় থাকবে না, প্রতিবিম্ব গঠিত হবে দর্পণের পিছনে। দর্পণের যেদিকে বস্তু তার পিছনে কিন্তু প্রতিবিম্বটা গঠিত হবে। দর্পণের সামনে বস্তু থাকলে পেছনে কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্বের প্রকৃতি কি না, প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে অসৎ সমশীর্ষ ও বিবর্ধিত। এটা অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব কিন্তু গঠিত হবে। এই ফোকাস ও মেরুর মাঝে এ কে বস্তুকে রাখায় প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোরশ্মি দর্পণে প্রতিফলিত হয়ে কি হয়, ফোকাস এফ এর মধ্য দিয়ে যায়। আর একটা আলোরশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আপতিত হয়ে যে পথে আপতিত হয়েছিল সেই পথেই কিন্তু ফিরে আসে। রশ্মি দুটির সামনে কোথাও ছেদ না করায় রশ্মি দুটিকে পেছনের দিকে বাড়ানোর ফলে এই এ ড্যাশ বিন্দুতে রশ্মি দুটি ছেদ করে। এই এ ড্যাশ বিন্দুতেই কিন্তু প্রতিবিম্ব এ ড্যাশ কে ড্যাশ প্রতিবিম্ব কিন্তু এ ড্যাশ বিন্দুতেই গঠিত হয়েছে। এই রশ্মি দুটি যেখানেই ছেদ করবে সেখানেই কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে। এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দর্পণে এই আলোক রশ্মির সাহায্যে প্রতিফলনের সাহায্যে প্রতিবিম্ব গঠনের প্রশ্নগুলির মধ্যে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরের প্রশ্ন কি বলছে না, অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণের ব্যবহারটা কি, কোন কোন ক্ষেত্রে আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি? প্রথম বলতে দেখো, এই দাড়ি কামানোর কাজে বা শেভিং মিরর হিসাবে কিন্তু আমরা অবতল দর্পণকে ব্যবহার করে থাকি। তারা বলছে, সেকেন্ড পয়েন্ট কি বলছে, দন্ত চিকিৎসকরা ব্যবহার করে থাকেন। দন্ত চিকিৎসায় ডাক্তাররা কিন্তু অবতল দর্পণ ব্যবহার, শুধু দন্ত চিকিৎসায় নয়, ইএনটি ডাক্তাররা কিন্তু এই অবতল দর্পণ ব্যবহার করে থাকেন। ইএনটি ডাক্তাররাই অবতল দর্পণ ব্যবহার করে থাকে। সৌর চুল্লিতে
প্রতিফলক রূপে সৌরচুল্লিতে, অর্থাৎ এইখানে একটা অবতল দর্পণ রাখলে আলোক রশ্মিগুলো কি হয়, এখানে আপতিত হয়, আলোক রশ্মিগুলো এই বিন্দুতে আপতিত হয় এবং প্রধান অক্ষের উপর নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়। সমস্ত আলোক রশ্মি প্রধান অক্ষের উপর মিলিত হয়ে গিয়ে কি হয়, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। ফলে কিন্তু সেই তাপের সাহায্যে আমরা বিভিন্ন কাজ আমরা করতে পারি। ঠিক আছে, তো পরের পয়েন্ট আছে গাড়ির হেডলাইট। গাড়ির হেডলাইট, আমাদের যে গাড়ির যে সাইড লাইট সামনে দিকে রাতের বেলা জ্বালানোর পরে সামনে কোনো অন্ধকারেও সামনের বস্তুকে দেখা যায়, সেই হেডলাইটটি কিন্তু অবতল দর্পণ আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা চলো এবার উত্তল দর্পণের ব্যবহার। না, উত্তল দর্পণের ব্যবহারটা খুব কম। স্ট্রিট ল্যাম্পে প্রতিফলক রূপে, অর্থাৎ রাস্তার ধারে যে লাইটগুলো দেওয়া থাকে সেখানে প্রতিফলক রূপে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এছাড়াও গাড়ির রেয়ার ভিউ ফাউন্ডার। ভিউ ফাউন্ডার বলতে না, যে দর্পণের পেছনে, গাড়ির পেছনের বস্তুগুলো বা গাড়ির পেছনের দর্পণগুলিকে দেখা যায়, সেই সেই ফাউন্ডারের সাথে, সেই দর্পণের সাথে কিন্তু আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবার উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হয়। উত্তল দর্পণে যে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তা কিরূপ হয়। দেখো, উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি সর্বদাই অসৎ, সমশীর্ষ ও খর্বাকার হয়। অসৎ, সমশীর্ষ ও খর্বাকার হবে। যে কোনো বস্তুর যে কোনো অবস্থায় কিন্তু অসৎ, সমশীর্ষ, খর্বাকার প্রতিবিম্ব গঠিত হবে। তোমার অবতল দর্পণের সাহায্যে সৎ, অসৎ দুই ধরনের প্রতিবিম্ব গঠিত হতো, কিংবা সমান আকৃতির, ক্ষুদ্র আকৃতির, বিবর্ধিত এই প্রতিবিম্ব অবতল দর্পণে গঠিত হলেও উত্তল দর্পণে সর্বদাই কিন্তু খর্বাকার ও অসৎ প্রতিবিম্ব এবং সোজা আকৃতির প্রতিবিম্ব কিন্তু গঠিত হয়। স্পর্শ না করে কোনো দর্পণকে চিনবে কিভাবে। কোনো দর্পণকে যদি স্পর্শ না করতে তোমাকে দর্পণ চিনতে বলা হয়, তখন তুমি কি করবে না, স্পর্শ না করে দর্পণ চিনতে বলা হলে দর্পণের খুব কাছে একটা আঙুল রাখতে হবে। যদি আমি প্রথম পয়েন্টটা বলি, যদি দর্পণের খুব কাছে আঙুল রাখলে যদি প্রতিবিম্ব সমশীর্ষ ও সমান আকৃতির হয়, কি হয় না, সমশীর্ষ ও সমান আকৃতির হয়, এবং দর্পণ থেকে আঙুলকে দূরে সরালে যদি প্রতিবিম্ব সমশীর্ষ থাকে, তবে দর্পণটি হচ্ছে সমতল দর্পণ। দর্পণের খুব কাছে আঙুল রাখলে সমশীর্ষ সমান আকৃতির প্রতিবিম্ব গঠিত হবে। দর্পণ থেকে আঙুলকে দূরে সরালে প্রতিবিম্ব যদি সমশীর্ষ হয়, তবে দর্পণটি হবে সমতল দর্পণ। তারপর কি না, দর্পণের খুব কাছে আঙুল রাখলে যদি প্রতিবিম্ব সমশীর্ষ ও বিবর্ধিত হয়, সমশীর্ষ ও বিবর্ধিত হয়, দর্পণের খুব কাছে আঙুল রাখলে যদি প্রতিবিম্ব সমশীর্ষ ও বিবর্ধিত হয়, দর্পণ থেকে আঙুলকে দূরে সরালে যদি প্রতিবিম্ব উল্টে যায়, যদি প্রতিবিম্ব কি হয়, উল্টে যায়, তাহলে দর্পণটি হবে অবতল দর্পণ। দর্পণটি কি হবে না, অবতল দর্পণ। দর্পণে 3 নম্বর, দর্পণের খুব কাছে আঙুল রাখলে যদি প্রতিবিম্ব ক্ষুদ্রাকার ও সমশীর্ষ হয়, ক্ষুদ্রাকার হবে, ছোট আকৃতির হবে এবং সোজা হবে, এবং দর্পণ থেকে আঙুলকে দূরে সরালে যদি প্রতিবিম্ব কি হয়, সমশীর্ষই থাকে, তবে সেটা কি হচ্ছে উত্তল দর্পণ। তো সেটা হচ্ছে উত্তল দর্পণ। এইভাবেই কিন্তু 3 প্রকার দর্পণকে আমরা চিনতে পারি। 3 প্রকার দর্পণকে কিন্তু এইভাবে আমরা চিনে নিতে পারি। ঠিক আছে না, দর্পণের কোনো কোনো আরেকবার যদি বলি আমি, যে দর্পণের খুব কাছে প্রথমে আঙুল রাখতে হবে। তোমার সমতল দর্পণে সমান আকৃতির প্রতিবিম্ব গঠিত হবে এবং সমশীর্ষ থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে, মানে আঙুল কাছে রাখলে। কিন্তু সমতল দর্পণের সমান আকৃতির, উত্তল দর্পণের ক্ষুদ্র আকৃতির এবং অবতল দর্পণের বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। আর সমতল দর্পণে আঙুলকে দূরে সরালে সমশীর্ষ থাকবে, উত্তল দর্পণেও সমশীর্ষ থাকবে, কিন্তু অবতল দর্পণের প্রতিবিম্ব উল্টে যাবে। এই হচ্ছে এর প্রকৃতি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে না, এই কোশ্চেন দুটো যে কোশ্চেন আছে, সেই কোশ্চেন দুটো খুব কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন। গাড়ির হেডলাইটে তো আমি যে সমতল দর্পণ কিংবা উত্তল দর্পণ ব্যবহার করতে পারতাম, সেখানে আমি অবতল দর্পণ ও অবতল দর্পণটাই বা কেন ব্যবহার করব না। অবতল দর্পণে ফোকাসে বাল্ব রাখলে, অবতল দর্পণের ফোকাসে বাল্ব রাখলে বাল্ব থেকে নির্গত আলো দর্পণে প্রতিফলন, মানে অবতল দর্পণে কি করেছে, একদম ফোকাসে করে বাল্ব রেখেছে। বাল্ব থেকে নির্গত আলো কি হচ্ছে, দর্পণে প্রতিফলনের পর
প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছতে পরিণত হয়ে যায়, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছতে পরিণত হয়ে যায়। এর ফলে কি হবে, এই সমান্তরাল রশ্মিগুচ্ছ অনেক দূর পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারে এবং গাড়ি চালকে অনেক দূর পর্যন্ত দেখতে পায়, ফলে তার গাড়ি চালাতে সুবিধা হয়। গাড়ি চালক তার অনেক দূর পর্যন্ত দেখতে পায়, ফলে তার গাড়ি চালাতে সুবিধা হয়। তাই হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। কি বলছে না, দর্পণের ফোকাসে বাল্ব রাখলে বাল্ব থেকে নির্গত আলো প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছতে পরিণত হয়ে যায়, যা অনেক দূর রাস্তা অতিক্রম করতে পারে, ফলে বহু দূরে যানবাহন ও বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় ও গাড়ি চালকের গাড়ি চালাতে সুবিধা হয়। তাই অবতল দর্পণের হেডলাইটে কি হচ্ছে না, প্রতিফলক রূপে অবতল দর্পণ ব্যবহার করা হয়েছে। গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়েছে। এবার পরের প্রশ্ন কি বলেছে না, গাড়ির ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হবে কেন না, ভিউ ফাউন্ডার মানে রেয়ার ভিউ ফাউন্ডার, পেছনের দিকে যে বস্তুগুলোকে দেখার জন্য যে দর্পণটা ব্যবহার করা হচ্ছে, সেই ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণটা ব্যবহার করা হবে কেন না, উত্তল দর্পণ সমস্ত বস্তুর সমশীর্ষ ও ক্ষুদ্রাকার প্রতিবিম্ব গঠন করে। এর দৃষ্টিক্ষেত্র অনেক বেশি হওয়ায় পেছনের সমস্ত গাড়ির প্রতিবিম্ব সে কিন্তু দর্পণে কিন্তু গঠন করতে পারে। ফলে গাড়ির চালক যে পেছনের সমস্ত গাড়িকে দেখতে পায় ও তার গাড়ি চালাতে সুবিধা হয়। তো তাই রেয়ার ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। রেয়ার ভিউ ফাউন্ডার কি হয়, এই কারণে কিন্তু রেয়ার ভিউ ফাউন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের দর্পণের ব্যবহার। এবার আমরা পরের ক্লাসে আলোর প্রতিসরণ সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওগুলি পেতে তোমরা বেল আইকনটি প্রেস করো।